বিটল ছাগল চেনার বৈশিষ্ট্য হচ্ছে ওর নাকের এই যে মুখের ব্যান্ডটা, চোখটা অনেক বড় হবে, এই শিংটা হবে আপনার নিচের দিকে বাঁকানো এবং বড়, এবং এরা অনেক লম্বা হয়, এদের লেজ হয় প্রচুর বড়। হ্যাঁ, এখন যে জাতটি দেখছেন এটি একটি হরিয়ানা বা কোটা জাতের ছাগল। এর শিংয়ের প্যাচটা কিন্তু ওটার চেয়ে একটু ভিন্ন। এটা তোতাপুরি জাতের ছাগল। এটা মূলত দেখার সৌন্দর্যের কারণে এই জাতটিকে তৈরি করা হয়েছে। এই দেখুন, এর ফেস পাঞ্চ এবং এর গঠনের সাথে কিন্তু আগের ছাগলটির কোনো মিল নাই। উষারেও লম্বা, হাইটে লম্বা, এবং এই ছাগল দুইটাই আমার কাছে এসে প্রজনন করানো হয়েছে এবং এগুলো এখন আলহামদুলিল্লাহ গাভীন হয়েছে। শিক্ষিত যুবকের উন্নত জাতের ছাগলের খামার, কিভাবে ছাগলগুলো লালন পালন করা হচ্ছে, কি তার খাদ্য, কিভাবে তার পরিচর্যা, সকল বিস্তারিত নিয়ে আজকের আমি রাজশাহী থেকে আপনাদের সাথে সকল বিস্তারিত জানানোর চেষ্টা করব। পাশাপাশি যারা উন্নত জাতের এই ছাগলগুলো ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য একটা আকর্ষণীয় ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভাই, আপনি এই যে দীর্ঘদিন যাবত উন্নত জাতের এই ছাগলগুলো লালন পালন করছেন, জি, আসলে একজন খামারির আসলে কোন কোন বিষয়গুলো জানা অতি প্রয়োজন সেটা একটু আমাদেরকে বলবেন। ছাগলের জন্য যে 3টা বিষয় বা 4টা বিষয় জানা অতি জরুরি, সেটা হচ্ছে বাসস্থান। প্রথমত আসবে বাসস্থান, দ্বিতীয়ত আসবে হচ্ছে আপনার খাদ্য ব্যবস্থাপনা এবং চিকিৎসা, আর তারপরে আসছে হচ্ছে আপনার এই 3টা জিনিস জানার পরে অবশ্যই জাত নির্বাচনটা জানতে হবে, যে আসলে আপনার কোন জাতের ছাগলটা পালনে আপনি লাভবান হতে পারবেন। তো এই 4টা জিনিস জানলে ইনশাল্লাহ আপনি একটা খামার গড়ে তুলতে পারবেন। আচ্ছা, অর্থাৎ আপনি যে বিষয়টা বললেন যে ছাগল পালনে যদি কেউ উদ্বুদ্ধ হয় তাদের ক্ষেত্রে, আবার যারা ছাগল পালন করছে জি, তাদের ক্ষেত্রেও এই 4টি বিষয় জানা অতি প্রয়োজন। জি জি, কোনোটা থেকে কোনোটা বাদ পড়ে গেলে হবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আপনি যে বিষয়টি বললেন যে ছাগলের বাসস্থান ব্যবস্থাটা অনেক জরুরি, জি, তো আসলে এটা তো আমাদের ক্ষেত্রেও, মানুষের ক্ষেত্রেও কিন্তু বাসস্থান ভালো না হলে আমরা নিজেরাই কষ্ট বোধ করি, অসুস্থ হয়ে পড়ি অনেক তো সময়। আপনি যে কথা বলছেন, আসলে সঠিক বা ভালো মানের বাসস্থান যদি কেউ তৈরি করতে চায়, বা বাসস্থান ব্যবস্থাটা কেমন হইলে যে ছাগল পালন করতে ভালো হয় বা সুবিধা হয়, সেটা একটু আমাদেরকে বলবেন। স্যাঁতসেঁতে জায়গা থেকে উঁচুতে এবং পুকুর বা জলাশয়ের পাশে করলে হবে না। এই 2টা জায়গা থেকে যদি আপনি দূরে বাসস্থান করেন ছাগলের, যেমন দেখতে পাচ্ছেন আমার একটা বাগানের মধ্যে, এরকম জায়গা হলে খুবই ভালো হয়। আচ্ছা, আর বাসস্থানটা অবশ্যই মাটি থেকে কমপক্ষে 2 থেকে 2.5 ফিট উঁচুতে হবে, মানে ছাগল যেখানে থাকবে সেখানে থাকতে হবে। আর মেঝেটা হতে হবে পাকা, এর আগেও আপনাকে আমি বলেছি। তো মেঝেটা হতে হবে পাকা, 4 সাইড থাকতে হবে ঘেরা, উত্তর দক্ষিণ দিকে থাকতে হবে জানালা, যেন বাতাসটা আপ ডাউন করতে পারে। অনেকে করে কি 4 সাইড ফাঁকা রাখে এবং নিচেও ফাঁকা রাখে, মাচা সিস্টেম করে। এভাবে বাসস্থান আমাদের বাংলাদেশে যারা এভাবে খামার করেছে কেউ টিকতে পারেনি, কারণ আমাদের দেশে 6টা ঋতু, 3টা মৌসুম, শীত, বর্ষা, গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালটায় যদি আপনি ওইরকম 4 সাইড ফাঁকা রাখেন তাহলে এটা ঠিক আছে, কিন্তু বাকি 8টা মাস আপনার এই যদি ফাঁকা অবস্থায় ছাগল থাকে, অসুস্থ হয়ে ছাগল মারা যাবে। জ্বর, সর্দি, কাশি, যে 3টা রোগ সবচেয়ে ভয়ানক রোগ 3টা এই ছাগলের জন্য, জ্বর, সর্দি, কাশি এবং পেটের সমস্যা। এটা আপনার ওই বাসস্থান ভুল থাকার ফলে হবে। তো এই 2টা জিনিস দেখলে ইনশাল্লাহ খামার করতে আপনি লাভবান হতে পারবেন। আচ্ছা, ছাগল অসুস্থ হবে তো আপনি যে কথা বলেন যে বাসস্থানটা মাটি থেকে 2 থেকে 3 ফিট উচ্চতা 2 ফিট করলে করতে হবেই। হ্যাঁ, আচ্ছা, তো এটা হলো রাত্রে যখন ছাগল থাকবে তখন। তো আসলে দিনের বেলায় আপনি এই ছাগলগুলো যে বাইরে রাখছেন, জি, এটা আসলে কিভাবে রাখছেন বা দেখাশোনা করছেন? অবশ্যই আপনার ছায়া জায়গায় থাকতে হবে। অনেকে কি করে, বাড়ির উঠানে বেঁধে রাখছে রোদ্রে, এটা করলে ছাগলের অসুখ হবে। এটা অবশ্যই ছায়া জায়গায় রাখতে হবে। আর শীতের সময় হালকা রোদে রাখতে হবে, কিন্তু কি ছাগলের মাথার উপরে অবশ্যই ছায়া কিছু রাখতে হবে, তাহলে আপনার ওই ছাগলটা ওখানে থাকলে সমস্যা হবে না। আচ্ছা, দর্শক এবং খামারি ভাইরা, আসলে ছাগলের যে রাখার জায়গাটা সেটা যদি শীতল হয় বা ঠান্ডা জায়গায় হয়, অর্থাৎ ছায়াযুক্ত জায়গায় অবশ্যই আপনারা ছাগল রাখার, বা দিনের বেলায় নির্দিষ্ট জায়গায় যেখানে ছাগল রাখবেন ছায়াযুক্ত জায়গা ব্যবস্থাপনা রেখেই আপনারা এই ব্যবস্থাটা করবেন। তো ভাই, আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা আমি করেছিলাম, যে আপনি বলছেন যে খাবার ব্যবস্থা, আসলে ছাগলের আমরা গ্রামীণ পর্যায়ে যেভাবে মাঠে চড়ায় খাওয়াই, আপনারা আসলে খামারে উন্নত জাতের যে খাবারগুলো খাওয়ান বা দানাদার খাবারগুলো খাওয়ান, এই দামি দামি ছাগলকে কিভাবে খাওয়াচ্ছেন বা কিভাবে পরিচর্যা করছেন সেটা একটু বলুন। আসলে ছাগল হিসাবে এদের দাম বেশি হলেও এটা একটা ছাগল। আচ্ছা, ও ছাগলই।
আমাদের দেশের ছাগলও যেরকম এরাও ছাগল, তো এরাও আমার দেখেন এখানে কাঁচা ঘাস খাচ্ছে। তবে হ্যাঁ, অতিরিক্ত দুধ এবং গোস্ত উৎপাদনের জন্য আপনাকে দানাদারের দিকটা মাথায় রাখতেই হবে, এটা দিতেই হবে। সে সুবাদে আপনাকে যেহেতু এই ছাগলগুলো অনেক বড় ভাই, এরা যে বিটল ছাগল দেখছেন, হরিয়ানা দেখছেন, এরা দুধের জন্য এদেরকে 300 থেকে 350 গ্রাম আপনাকে দানাদার খাবার দিতে হবে। এর মধ্যে ভুট্টা, গম, তারপরে খেসারির পাউডারটা, ধানের যে মিলের যে পাউডারটা আসে ধানের গুঁড়া থেকে, এটা, তারপরে যে সরিষার খোল বা তিসির খোল, এগুলো একটা মাপ করে আপনাকে দিনে অন্তত পক্ষে একবার দিতে হবে, এটা যখন গাভীন অবস্থায় থাকবে। আর যখন অতিরিক্ত দুধ উৎপাদন করবেন, প্রচুর পরিমাণে দুধের জন্য, তখন দানাদারটা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এটা শুধু আমাদের এই ছাগলগুলো না, দেশি ছাগলগুলোর ক্ষেত্রেও একই নিয়ম। আচ্ছা, অর্থাৎ আপনি যে কথা বলছেন যে দুধ নিতে গেলে বা যদি মাংস লাগাইতে হয় গায়ে, তাহলে একটা একটা ছাগলের পিছনে আপনার 3 থেকে 350 গ্রাম দৈনিক দানাদার খাবার থাকতে হবে। জি অবশ্যই। তো আপনি দানাদার খাবারের পাশাপাশি একটা ছাগলকে সকাল থেকে রাত অবধি আপনি কিভাবে আসলে খাবারটা দেন, একদিনের রুটিনটা বলবেন। একদিনের রুটিন: সকালবেলায় কাঁচা ঘাস, পর্যাপ্ত পরিমাণ ঘাস আমার এখানে আছে, ওরা সারাদিন কাঁচা ঘাসটা খায়। এবং আমি শুধু লাইট দানাদার, ওর সাথে কোনো খড় বা কোনো কিছু দেওয়া হয় না। দুপুর টাইমে একবেলা আমি খাওয়াই, এটা শুধু লাইটটা দিই। যদি খড় বা অন্য কিছু দিই, তখন কি হবে, ওরা ওই খড় খেয়ে পেটটা ভরে নিবে। তো ওইটার জন্য আমি ওদের কাঁচা ঘাসটা যেহেতু পর্যাপ্ত পরিমাণে আছে, এই কারণে আমি কাঁচা ঘাসটাতে বেশি ওদেরকে মনোযোগী রেখেছি। আর দানাদারটা আমি দিই, ওজন অনুপাতে আমি দানাদারটা দিই। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে খাবারের যে পরিচর্যা, এটা তো তাইলে আপনি অনেক খেয়াল এবং অনেক যত্ন সহকারে খাওয়ান। জি জি। আচ্ছা, এটা শিখতেও আমার সময় লেগেছে অনেক। আচ্ছা, আসলেই তো প্রত্যেকটা বিষয়ের একটা অভিজ্ঞতা এবং বয়সের সাথে সাথেই তো আমরা শিখছি। তো আপনি যে কথা বললেন যে বাসস্থান গেল এবং এই যে খাবার ব্যবস্থাটা গেল, জি। তো আসলে ছাগলের রোগ বালাই কেমন এবং আসলে কোন রোগগুলো বেশি দেখা দেয়, বা ছাগলে আসলে রোগ ব্যাধি আসলে খামারে কেমন আকার ধারণ করে, সেটা একটু বলবেন, বা আপনি কি ধরনের পরিচর্যা করছেন? যেমন দেখেন, আমাদের মধ্যে করোনা ভাইরাসটা আসলো, এটা মানুষের যে রোগটা, আমরা কিন্তু জ্বরে আক্রান্ত হয়ে আমাদের পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, আমরা ওষুধ খেলে এটা ঠিক হয়ে যায়। করোনা ভাইরাসটা দেখেন, এটাও কিন্তু জ্বর হয়েই ঢুকেছিল, জ্বর, সর্দি, কাশি, জ্বর, এটা ফুসফুস নষ্ট করে দিচ্ছিল। তো ছাগলেরও এরকম ভাইরাস জনিত কিছু রোগ আছে। এই রোগগুলা হয় আপনার রোগগুলা হয় এই পরিবেশ, যখন আপনি বাসস্থানের দিকে খেয়াল রাখবেন না, খাদ্যের দিকে খেয়াল রাখবেন না, তখন এই ভাইরাস জনিত রোগগুলা, যখন ওর শরীরটা দুর্বল হয়ে যায়, তখন আক্রমণ করে। তো এর জন্য পিপিআর থেকে শুরু করে খুরা রোগের ভ্যাকসিন আমাদের দেশের মাননীয় সরকার উনি এটা দিয়েছেন। প্রত্যেকটা জেলা উপজেলাতে আপনার এটা প্রাণী সম্পদে গিয়ে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন, যেটা আমার করা আছে, ওনারা একটা নির্দিষ্ট সময় আপনাকে এটা দিবে। তো ওই পিপিআর ভ্যাকসিনটা করে নিতে হবে এবং পর্যায়ক্রমে আপনার কৃমিনাশকটা করতে হবে। 3 মাস অন্তর অন্তর গাভীন অবস্থাতেও কৃমিনাশক করা যায়। অনেকে ভাবে যে গাভীন ছাগলকে কৃমির ওষুধ দেওয়া যায় না, এটা ভুল ধারণা। হ্যাঁ, কিছু ট্যাবলেট আছে, ওগুলো বাচ্চা নষ্ট করে, তবে বেশিরভাগ এখন প্রেগনেন্ট সেফ ট্যাবলেট গুলো আসছে, ওই কৃমির ট্যাবলেট গুলো খাওয়াতে হবে। এবং আপনাকে প্রথমে আমি যেটা বলেছিলাম যে বাসস্থান যদি ঠিক থাকে, তাহলে অ্যামোনিয়া গ্যাসটা আসবে না। অনেকে মাঝেটা আপনার রাখে হচ্ছে বালু দেয়, অনেকে মাটি রেখে দেয়, তো যার ফলে কি হয় যে প্রস্রাব পায়খানাটা মাটিটা চুষে নিচ্ছে। তো এতে করে কি হয় যে বর্ষার সময় যখন পানিটা পড়ে, ওটা থেকে অ্যামোনিয়া গ্যাস আসে। ওই অ্যামোনিয়ার গ্যাসের কারণে তখন ছাগল বিভিন্ন রকম রোগ বেলায়, প্রথমত চোখ দিয়ে পানি এবং জ্বর আসে। আর আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে খাদ্যের কারণে অতিরিক্ত দানাদার বা অপচনশীল খাবার, যেমন ওদেরকে যদি ভাত খাওয়ান বা শুধু আপনার গম খাওয়ান, এসব জিনিস দিলে ফুড পয়জন হবে, চাল খাওয়ালে। তো এগুলো যদি বাদ দেন, খাবারে যদি পর্যাপ্ত পরিমাণ সবুজ লতাপাতা থাকে, তাহলে এই ছাগলগুলোর পেটের আর কোনো সমস্যা হবে না, মানে ফুড পয়জন বা গ্যাসের সমস্যা হবে না। তাহলে আপনার ছাগল রোগ বালাই থেকে দূরে থাকবে। আচ্ছা আচ্ছা, আরেকটা আমি ছোট্ট বলে শেষ করব, যেমন দেখেন আবহাওয়া, আপনি নিশ্চয়ই জানেন যে 3 দিন আগেও আমাদের রাজশাহী শহরে বা রাজশাহী জেলাতে প্রচুর পরিমাণে তাপদাহ ছিল। এর কারণে আমাদের ছাগল, গরু ছাগল বা মানুষ নিজেও, আমরা নিজেও অনেক কিন্তু ক্লান্ত হয়েছি, শুকায় গেছি, যেটা আমার ছাগলের মধ্যে পরিলক্ষিত। তো হুট করে যে আবহাওয়াটা পরিবর্তন হলো, এই আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে আমার ছাগলের কিন্তু একদিন জ্বর এসেছিল। তো আমার যেদিন আকাশে মেঘ আসছে, সেই দিনই আমি কিছু ছাগল নির্বাচন করে ওটাতে আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে জ্বরের ইনজেকশন।
তো এর ফলে আমার ছাগল দেখেন সবগুলো ঝরঝরে আছে, কোনো রোগবালাই আলহামদুলিল্লাহ নাই। আচ্ছা তো এই জিনিসগুলো একটু খামারিকে মাথায় রাখতে হবে যে আবহাওয়া দেখে আপনার ছাগলকে অন্ততপক্ষে জ্বরের ইনজেকশনটা আপনাকে দিতে হবে। আচ্ছা, সুন্দর এবং গঠনমূলক কথা বলেছেন। তো আপনি যে কথাটা বললেন এই কথার ফাঁকে বা মাঝে, যে আপনারা বাংলাদেশ আসলে সরকার কর্তৃক যে প্রাণী সম্পদ আছে সেখানে নিবন্ধন করা আছে আপনাদের মানে নিয়মিত যদি কোনো টিকা বা ভ্যাকসিনের প্রয়োজন হয়, জি, তাহলে এটা সেবাটা নিতে সুবিধা হয়। জি 6 মাস অন্তর অন্য অন্তর খামারি যারা আছে জি। তারাও যদি এই ধরনের নিবন্ধন করে রাখে তাহলে তো তাদেরও এই ক্ষেত্রে সুবিধা আসবে। আসলে অনেকে করে না, শুধু শুধু দোষ দেয় ভাই। ওনারা বসেই থাকে, যেটা সত্যি কথা, ওনারা বসেই থাকে। আপনি 2 কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর যদি আপনার এই এলাকার যে প্রত্যয়ন পত্রটা, আপনার কাউন্সিলর বলেন বা মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, তাদের কাছ থেকে আপনি একটা প্রত্যয়ন পত্র নিয়ে গিয়ে যদি আপনি সেখানে একটা রেজিস্ট্রেশন করেন, এতে আরো একটা সুবিধা আছে। কৃষি ব্যাংক বা বিভিন্ন কর্মসংস্থান ব্যাংক থেকে আপনি কিন্তু লোনটাও নিতে পারবেন এবং তারা সহযোগিতা করবে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কিন্তু অনেকে সুন্দর জানে একটা না। কথা বলছেন যা খামারিদের অবশ্যই হয়তো প্রয়োজনে আসবে। তো রাফি ভাই, আসলে এই যে ছাগলগুলো আপনি ধীরে ধীরে দেখালেন, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন, তো আসলে আপনার এখানে বর্তমান আমরা দেখি যে সবসময় 30-40টাই হাই ভ্যালুর বা হাই হাই লেভেলের ব্লাড বা লাইনের কোয়ালিটির আমি ছাগল হাই রাখার চেষ্টা কোয়ালিটির করি। এই ছাগলগুলো আপনার এখানে সব সময় থাকে ভরপুর, এবং আমরা 12 মাস, এর আগেও যখন আসছি তখনও দেখেছি। তখন তো আসলে বারবারই দেখে গেছি। জি, আপনাদের এই খামার ব্যবস্থায় আপনি সার্বিক দিক থেকে বর্তমান আপনারা কি অবস্থায় আছেন সেটা একটু আমাদের বলুন। আমি এখনো কমার্শিয়ালি ভাবে কেনা বেচা করছি, মানে কমার্শিয়ালি বলতে গেলে কেনা বেচাতে আছি। আমি এখনো পালনে সম্পূর্ণভাবে যাইনি। কিছু ছাগল আমি রেখেছি পালার জন্য, বাচ্চা উৎপাদন করার, কারণ শিখতে হবে। আমি ভবিষ্যৎ, আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটা আছে ভাই। আচ্ছা, আমি এখনো আমার বিভিন্ন খামারিদেরকে সহযোগিতার লক্ষ্যে আমি নিজে ছাগলগুলো নিয়ে এসে তাদেরকে দিচ্ছি। যেমন আজকেও আমার 2টা ছাগল বিক্রি হয়েছে সিরাজগঞ্জ থেকে। তো এগুলো সব গাভীন ছাগল। এই সেক্টরটাতে ভাই প্রচুর মিথ্যা কথা বলে ছাগল কেনা বেচা হতো এক সময়। তো আল্লাহর আলহামদুলিল্লাহ আমি কিন্তু এসে মানুষকে কিছু না পারি প্রোডাক্টিভ প্রোডাক্টটা তুলে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রায় 300-350টা ছাগল আমি বিক্রি করেছি দেশের বিভিন্ন জায়গায়। তারা সবাই এখন সফল, মানে বাচ্চা উৎপাদন করতে সফল। রাফি ভাই, আপনি যে কথাটা বললেন যে আসলে বর্তমান মিথ্যা অর্থাৎ প্রতারণায় ভরপুর আমাদের এই ছাগল সেক্টরে। জি যেমন আমি বলবো, কারণ আমরা যদি অনলাইনে ভিডিও ছাড়ি, জি, অনেকে আছে অনলাইনে ভিডিও দেখে এভেলেবেল মানুষ প্রতারিত হয়, আমাদেরকে জানায় যে ভাই আমরা এই হচ্ছে, অমুকের কাছে হ্যাঁ, ছাগল এটা কিনে এই বা হচ্ছে, অমুকের কাছে এই জিনিস এটা কিনে। হচ্ছে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এবং এই মানুষের প্রতারণার মাধ্যমেই কিন্তু এই ছাগল ব্যবসার একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে। জি জি, ছাগল বলে না ভাই, প্রতারিত অনলাইনে হতে হতে, কবুতর পাখি সবকিছু প্রতারিত হতে হতে মানুষরা কিন্তু আসলে অনলাইনে কেনা বেচার বিষয়টা আস্থা হারিয়ে একদম ফেলছে। আস্থা হারিয়ে ফেলছে। তো তারপরও আপনাকে বলবো, যেহেতু গত পর্বে আপনি আমাদের ভিডিও দেখার উদ্দেশ্য বা যারা ভিডিও দেখে নিয়েছে অনেকের সাথে আমরা কথা বলে জেনেছি যে আপনার এখান থেকে তারা সঠিক এবং ভালো মানের ছাগলগুলো জি পেয়েছে। জি জি আবার যদি আপনার থেকে আমাদের এই দর্শকরা কেউ ছাগল নিতে চায়, জি, তো অবশ্যই। আপনার সাথে আসলে যোগাযোগ করবে কিভাবে, বা খামার যদি কেউ আসতে চায় কিভাবে আসবে রাফি ভাই? আমার এখানে আপনার আমার এই যে লোকেশনটা সিএনবির মোড় রিভার ভিউ স্কুলের অপোজিটে, রাজশাহী শহরের মধ্যে। আর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে। আমার কাছে ছাগল কেনাই লাগবে এর কোনো প্রয়োজন নয়। প্রয়োজনে আপনি ভালো জিনিসটা চেনার জন্য আমাকে ফোন দিতে পারেন যে ভাই আমি এটা পিওর ব্রিড চিনবো কিভাবে। আমি হয়তো বা আপনাদেরকে দেখাতেও পারি দু একটা যে পিওর ব্রিডটা চেনার উপায়টা, বা আপনার এই ছাগলটা গাভীন আছে গাভীন বোঝার উপায়টা। এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমার কাছে দেখা যাচ্ছে মনে হলো যে ভাইয়ের কাছে হয়তো বা দামটা বেশি, অন্য জায়গায় দেখি। আচ্ছা। এই বেশি কথাটা বলেই ভাই মানুষ যে ঠগে। আচ্ছা ভাই, তো আসলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন এবং পূর্ণাঙ্গ ঠিকানাটা একটু বলবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01834233701। এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে। এবং আমার পূর্ণাঙ্গ ঠিকানা হচ্ছে রাজশাহী শহর, সিএনবির মোড়, রিভার ভিউ স্কুলের একদম ঠিক অপোজিটে, বাদের এই পাশে আমার ফার্ম। আচ্ছা। আপনারা যে কেউ চাইলে আমার ফার্মে আসতে পারেন, আপনারা আমার ফার্মের ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারেন, ছাগলের জাত সম্পর্কে চিনে যেতে পারেন, বা যে কোনো বিষয়ে আপনারা জানতে আমাকে ফোন দিতে পারেন। শুধু যে আমার কাছে ছাগল ক্রয়ের জন্য ফোন দেবেন দরকার নাই, আপনারা ক্রয় না করলেও আমাকে ফোন দিয়ে এই ছাগল সম্পর্কে ইনশাল্লাহ জানতে পারেন। আচ্ছা। দর্শক, আসলে রাফি ভাইয়ের মানসিকতা যদি ভালো না হতো তাহলে অন্য খামারই আসলে তৈরিতে উদ্বুদ্ধকরণের এই ধরনের মন্তব্য তার থাকতো না। তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চাচ্ছেন যে ছাগলের
নতুন খামার তৈরি করবেন বা শখে ছাগল পালন করবেন, তারা সহ যারা অনেক সময় পদ্ধতিটা বা পালন পদ্ধতিটাও যারা এখনো মানে পিছিয়ে, তারা যদি মনে হয় যে রাফি ভাইয়ের কাছে বিভিন্ন পরামর্শ নেবেন, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। স্ক্রলে দেওয়া নাম্বারে আপনারা কথা বলে এখানে আসতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা ভিডিও কলে তার এই খামারের সকল ছাগলগুলো ধীরে ধীরে দেখতে পারবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।